হাজিদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর। আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস সরকার প্রধানের। ঝালকাঠিতে হস্তান্তরের আগেই হেলে পড়েছে অর্ধ কোটি টাকার ব্রিজ। চলাচলে মারাত্মক ঝুঁকি, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। মেহেরপুরে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের জনবল ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কাজ। দ্রুত সংকট দূর করার দাবি ভুক্তভোগীদের। এবং সরকারি প্রকল্পের নামে প্রাণী সম্পদ অধিদপ্তরে ঘুষ বাণিজ্য, নিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশির আলিজা। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি। আগামী বছর থেকে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। হজ যাত্রীদের সঙ্গে দেখা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত 10:50 প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজ যাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর রাত 12:20 প্রথম ফ্লাইটের আগে বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। জানান, এতে কোনো ধরনের অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এইভাবে আগে হয় নাই, আগে কখনো টিকিট এইভাবে আগে হয় নাই, আগে কখনো এইভাবে 100% বাড়ি ভাড়া হয় নাই। ঝালকাঠির রাজাপুরে হস্তান্তরের আগেই হেলে পড়েছে অর্ধ কোটি টাকার ব্রিজ। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। জনসাধারণের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গেল বছর ডিসেম্বরে নির্মাণ কাজ শুরুর আগে এক পর্যায়ে ব্রিজটি ভেঙে পড়ে। দ্বিতীয় দফার ব্রিজের কাজ সম্পন্ন হলে এবার তা হেলে পড়ে। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। হেলে পড়েছে ঝালকাঠি রাজাপুরের সাঙ্গুর গোপালকুল সংযোগ সড়কের 42 লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এর আগে নির্মাণ কাজ চলাকালীন ধসে পড়ে ব্রিজটির একাংশ। নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেয় ঠিকাদার এবং এলজিডি কর্তৃপক্ষ। তবে কাজ শেষ হওয়ার মাত্র 15 দিন না যেতেই আবারও একাংশ ধসে পুরো কাঠামো একদিকে হেলে পড়েছে। স্থানীয়রা জানায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং তদারকির অবহেলায় ঢালাইয়ের সময় ব্রিজের একাংশ ধসে যায়। এতে জনসাধারণের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তারা। ব্রিজটা 15 দিন হয়েছে, উদ্বোধন হয় না। এর ভিতর ভাঙ্গি গেছে, ডাব্বি গেছে। কোনো সময় ভাঙ্গি পড়ছে, আপনারা কোনো রকম করতে চাইবেন। এখান থেকে আসলে তো তেমন কিছু লোড চলে না। এখানে স্বাভাবিক রিক্সা, অটো রিক্সা। এই ব্রিজটা কি দিয়ে করছে না করছে তো আমরা জানি না, হেরাই পড়ে কন্ট্রাক্টররা বলবে। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার। দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, ধসে পড়ার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাজ শেষ হওয়ার পরের বিষয়ে তিনি এখনো অবগত নন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। বৃষ্টি নাকি ভেঙে উদ্বোধনের আগে কি ভেঙে পড়ছে নাকি বা ফাটল ধরেছে, এ বিষয়ে আসলে আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় না। বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমরা বৃষ্টি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার পতনের পর ঠিকাদার প্রতিষ্ঠানটি পালিয়ে গেলেও কোন প্রক্রিয়ায় নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়ন করেছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মেহেরপুরে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন হলেও জনবল ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কাজ।
এতে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই দ্রুত জনবল নিয়োগ এবং এজলাস সংকট দূর করার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2025 সালের 27 অক্টোবর মেহেরপুরে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল ও পারিবারিক আপিল আদালত স্থাপন এবং বিচার কাজের জন্য জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক নিয়োগ দেয়া হয়। কিন্তু বিচারকের খাস কামরা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় ব্যাহত হচ্ছে বিচার কাজ। এজলাস সংকটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর একই এজলাসে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ায় ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবও বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে এবং তার বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে, কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। লোকজন না থাকার কারণে আমরা নকল পাইতে হয়রানির শিকার হচ্ছি। এখানে লোক সংখ্যা দিলে আমরা নকলটা পাইলে তাড়াতাড়ি আমরা সে বিচারটা পাবো। প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি দক্ষতার উন্নয়ন, অবকাঠামোগত সহায়তা ও বিচার কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে এর সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বার সভাপতি মারুফ আহমেদ বিজন। বিচারকের জন্য খাস কামরা, তার সেরেস্তা, তার পেশকার, তার আলাদা স্টেনোগ্রাফার, এই সমস্ত পদের লোক নিয়োগ না করে কেবলমাত্র বিচারক নিয়োগ করেই কিন্তু আসলে মানুষকে সঠিকভাবে বিচার দেওয়া সম্ভব না। চিফ জুডিশিয়ালের আলাদা ভবন না থাকায় জজ আদালত ভবনের মধ্যে একাধিক আদালতের কার্যক্রম চলায় বিচার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন। এই আদালতের জন্য সরকার 9 জন স্টাফ নিয়োগ দিয়েছে। বিচারকের জন্য এজলাস খাস কামরা সিলেকশন হয়েছে এবং বিচারকের অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে অলরেডি বরাদ্দ হয়েছে, যেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন। দ্রুত জনবল নিয়োগ ও এজলাস সংকট দূর হবে এমনটাই আশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সরকারি প্রকল্পের নামে প্রাণী সম্পদ অধিদপ্তরে ঘুষ বাণিজ্যের মহোৎসব। দুধ ও মাংস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেয়া প্রকল্পে নিয়োগের কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠান মিলে এই ঘুষ বাণিজ্য চালাচ্ছে। দীর্ঘ 2 মাস অনুসন্ধান শেষে এই তথ্য উঠে আসে টিম মোহনার হাতে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণে প্রুবেন বুল তৈরির প্রকল্প হাতে নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় কৃষিবিদ শফিকুর রহমানকে। প্রকল্পটির বাস্তবায়নে 7টি ভিন্ন পদে 131 জন জনবল নিয়োগের প্রয়োজন পড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের। টেন্ডারের মাধ্যমে এর দায়িত্ব দেওয়া হয় আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রতিষ্ঠিত ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেডকে। কয়েক বছর আগে দুর্নীতির অভিযোগে এই প্রতিষ্ঠানটিকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। এজন্যই প্রশ্ন উঠে কিভাবে বিতর্কিত এই প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হলো। কারণ খুঁজতে অনুসন্ধানে নামে টিম মোহনা। বেরিয়ে আসে প্রকল্প পরিচালকের পুকুর চুরির তথ্য। কাজ পাইয়ে দিতে পিডি শফিকুর রহমান প্রতিষ্ঠানটির কাছ থেকে গ্রহণ করেন কোটি টাকা। 29 ডিসেম্বর 2025 প্রকল্প পরিচালক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে কাজ পায় প্রতিষ্ঠানটি। এরপরই শুরু হয় ঘুষ বাণিজ্যের মহা উৎসব। 60 মাস মেয়াদে 131টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য প্রার্থীভেদে নেওয়া হয় 3 থেকে 5 লাখ টাকা। গড়ে 3.5 লাখ টাকা করে হিসাব করলে মোট ঘুষ বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় 4.5 কোটির বেশি। ঘুষ দিয়ে এই প্রকল্পে চাকরি পাওয়া একজনের সঙ্গে কথা হয় মোহনা টেলিভিশনের প্রতিবেদকের। আরেকজনের পুরো অর্থ দিতে না পারায় হন চাকরি বঞ্চিত। ধলেশ্বরী কোম্পানির আপনার আউটসোর্সিং বিষয়ে আমার চাকরি দেওয়ার কথা বলছে, চাকরি বলছে হবে। প্রথমত আমি আমার দ্বারা 50,000 টাকা দাবি করছে, 50,000 টাকা নিচ্ছে আমার। পরে টাকা দেওয়ার পরে আমি পরে আবার বলে টাকা 3 লাখ টাকা লাগবে। আমাকে ওখানে একটা নিয়োগের মাধ্যমে আমি জানতে পারি। পরে আমি ওখানে গেলাম, ধলেশ্বরী কোম্পানির সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি ওখানে বললাম যে আমাকে কি নেওয়া যাবে। ওনারা পরে বললেন যে হ্যাঁ নেওয়া যাবে, আপনার টাকা লাগবে। পরে প্রথমকালীন আমি 3 লক্ষ টাকা ওখানে দেই। পরে বলে যে না 3 লক্ষ টাকা হবে না, আরো 2 লক্ষ টাকা
দিতে হবে, তাইলে আপনার চাকরি কনফার্ম হবে। অভিযোগ আছে বিপুল অর্থের 10% ভাগ নিয়েছেন প্রকল্প পরিচালক নিজেই। এছাড়াও তার পছন্দের 13 জনকে দেন সরাসরি নিয়োগ। এত বিশাল অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগের যার বিরুদ্ধে সেই প্রকল্প পরিচালক শফিকুর রহমানের বক্তব্য জানতে ফার্মগেটের প্রাণী সম্পদ অধিদপ্তরে মোহনা টেলিভিশনের টিম। শুরুতে ক্যামেরার সামনে আসতে চাননি তিনি, পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সব দায় দিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের দিকে। আমি এভিডেন্স দেখাই, আমি একটু এভিডেন্স দেখাই আপনাকে। আপনি দেখাইতে পারেন আপনার এভিডেন্স। আমি যেটা বলছি যে 131 জনের তালিকা ওরা পাঠাইছে আমার কাছে। ওরাই তো করবে, ওরা পাঠাবে, আমি শুধু পদ দিয়ে দিয়েছি। জনবল নিয়োগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে একটি ছোট্ট কক্ষে পার্টিশন করে পরিচালনা হয় তাদের কার্যক্রম। সেখানে গিয়ে পাওয়া গেল মাত্র একজনকে। ফোনে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির মালিক আতিকুর ইসলামকে। মোহনা টিভির একজন সাংবাদিক আসছে, সহ আর কি। অনুসন্ধানের এই পর্যায়ে এসেই শুরু হলো সংবাদ না প্রচার করার অব্যাহত চাপ প্রয়োগ। একটি পত্রিকার সম্পাদক পরিচয়ে ইউনুস সোহাগ নামের এক ব্যক্তি কল করে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করেন। আসলে তার ওখানে রেগুলার সাংবাদিক যায়, সে যেতে পারে, চাঁদাবাজি করতে যায়, ঠিক আছে, 2000-1000 টাকা নিয়ে আসে। উনি একটা বিব্রতকর অবস্থায় পড়ে, আমাকে প্রায়ই এটা বলে যে ভাই এরকম সাংবাদিক আছে 2-4 জন। আরে ভাই এরকম আসে রেগুলার, আসলে সেটা কি আমাদের আপনি আরেকজনের উপরে ব্লেম দিতে পারেন? সেটা আরে ভাই যেটা হয় সেটা আমাকে বলার পরে আমি বলছি, সেটা কি আপনি অন্য কারো ব্লেম আমার উপরে দিতে পারেন? এই জন্যই তো বলছি আপনি আসেন, প্রেস ক্লাবে আসেন। কে এই ইউনুস সোহাগ দেখতে চাই টিম মোহনা। অনুসন্ধানে আমরা খুঁজে পেয়েছি ইউনুস সোহাগের আদ্যপ্রান্ত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি আরিয়ান হোসেন শ্রাবণ ও বরগুনা ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান ইশতির বাবা তিনি। 2024 সালে বরগুনা 1 আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে নির্বাচন করেন এই ইউনুস। সরকারি কাজে সিন্ডিকেট করে চলছে ঘুষের রমরমা ব্যবসা। আর সাংবাদিক যখন সেই সিন্ডিকেটের খবর জাতির সামনে নিয়ে আসতে চায়, তখনই আসে নানা হুমকি। হয়তো এই দুর্নীতিবাজদের হাত অনেক বড় লম্বা, তবে এখন দেখার বিষয় অভিযোগের বিরুদ্ধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ শহরে সিটি কর্পোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের প্রায় 8 ঘন্টা পর আল আমিন ও ইব্রাহিম নামে 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দিবাগত রাত 1টার দিকে শহরের জল্লারপাড় এলাকার সিটি পার্ক লেক থেকে 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার জনজীবন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে নাজেহাল প্রায় 60,000 গ্রাহক সহ প্রায় 2.5 লক্ষাধিক মানুষ। বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। তবে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ার বাধ্য হয়ে প্রতি ঘন্টায় লোডশেডিং দিতে হচ্ছে। সুমন মোল্লার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। সরকারি তথ্য অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে দক্ষিণাঞ্চলের এই উপজেলার চিত্র ভিন্ন। পিরোজপুরের ভান্ডারিয়া হয়ে প্রায় 66 কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে পাথরঘাটা ও মঠবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঠবাড়িয়া সাব স্টেশনের সক্ষমতা 18 মেগাওয়াট হলেও পাথরঘাটার চাহিদা 14 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 4 থেকে 5 মেগাওয়াট। লোডশেডিং ও লো ভোল্টেজ সমস্যা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বিদ্যুতের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ সংকটে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও পড়েছে মারাত্মক প্রভাব। ব্যাপকভাবে লোডশেডিং শুরু হয়েছে। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। প্রতি ঘন্টায় যদি 30 মিনিট আধা ঘন্টা এই লোডশেডিং থাকে,
তাহলে বাজারটা কিভাবে চলে? পাথরঘাটায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিদিন কোটি টাকার মাছ লেনদেন হলেও বিদ্যুতের অভাবে 28টি বরফ কল স্বাভাবিক উৎপাদন করতে পারছে না। ফলে সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে যাচ্ছে, যা জেলেদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালগুলোতেও তৈরি হয়েছে চরম ভোগান্তি। তীব্র গরমে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কষ্ট পাচ্ছেন। ঘন ঘন লোডশেডিং, যারা ছোট শিশু তারা তো প্রত্যেক ঘরে ঘরে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালাইতে পারি, অন্তত এতটুকু বিদ্যুৎ জানি আমরা পাই। আমি সরকারের কাছে আবেদন করব যে খুব দ্রুত এই বিষয়টা সমাধান হোক। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এ কর্মকর্তা। গ্রিড থেকে আমাদের যেটা বরাদ্দ দেয় সেই অনুযায়ী আমাদেরকে লোড কন্ট্রোল করতে হয়। এখন সেই অনুযায়ী আমরা এখনও আপনার দেখাইছি যে 12টার সময় আমরা আমাদের চাহিদা ছিল 8 মেগাওয়াট, আমরা মানে সাপ্লাই দিতে পারতেছি 3 মেগাওয়াট, মানে 5 মেগাওয়াট আমার লোডশেড। স্থানীয়দের অভিযোগ 24 ঘন্টার মধ্যে ঠিকমতো 5 ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। 2 দফা দাবিতে কুষ্টিয়া থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া খুলনা যশোর, কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া বরিশাল, কুষ্টিয়া রাজশাহী, কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ সহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল করছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, পরিবহন শ্রমিকদের দাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাছাড়া হঠাৎ করে এমন সিদ্ধান্তে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? জি লিজা, আপনি যেমনটা বলছিলেন, কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের, যার ফলে চরমে আকারে ভোগান্তির পড়েছে সাধারণ যাত্রীরা। তো আমি এখন আছি কিন্তু কুষ্টিয়া বাস স্ট্যান্ড বাস ডিপোতে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কিন্তু হঠাৎ করে এই বাস চলাচলের ধর্মঘটের শ্রমিক ইউনিয়নের মালিক পক্ষ এবং বাস মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি দুইটা, যেই শ্রমিক ইউনিয়নের যে বাস আছে কুষ্টিয়া টু ঝিনাইদহ সড়কে যে চলাচল করে, সেই বাস কিন্তু তাদেরকে চলাচল করতে দিতে হবে। এটাই হচ্ছে শ্রমিকদের কিন্তু আন্দোলনের দাবি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে, যে এই যে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক, কুষ্টিয়া মেহেরপুর সড়ক, কুষ্টিয়া পিরাকপুর সড়ক, কুষ্টিয়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, এই সড়কগুলোতে কিন্তু বাস চলাচল কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কিন্তু যাত্রীরা। তো আমি কয়েকজন যাত্রীর সাথে কিন্তু কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে এই বাস কিন্তু বন্ধ হওয়ার কারণেই তাদের অন্য যানবাহনে কিন্তু চলাচল করতে হচ্ছে। তো এই অন্য যানবাহনের চলাচলে কিন্তু তাদের বাড়তি ভাড়ার কিন্তু গুনতে হচ্ছে। আরেকটা বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি আছে আলম, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছে, আসলে তাদের এই দুইটা দাবি মেনে নেওয়া না পর্যন্ত কিন্তু তারা এই ধর্মঘট তুলবে না এবং কর্মবিরতিতেই কিন্তু তারা থাকবে। আরেকটা বিষয় যে তারা আরেকটু জানিয়েছে যে আজকে বেলা 11টার সময় কিন্তু কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু এই শ্রমিক ইউনিয়নের যারা নেতা আছে এবং মালিক গ্রুপের যারা মালিক পক্ষ আছে তাদেরকে সাথে নিয়ে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে সমঝোতার মধ্যে দিয়ে আর কি বসা হবে।
তো যদি তারা সমঝোতার মধ্য দিয়ে যদি সমাধান হয়, তাহলেই কিন্তু শ্রমিকরা তাদের ধর্মঘট থেকে বিরত হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বাস চলাচলের ধর্মঘটের সর্বশেষ সংবাদ। লিজা। জি, ধন্যবাদ মিলন আপনাকে। 2 দিন লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না রাজধানীর বেশিরভাগ গাড়ি চালক। বিশ্ব জ্বালানি সংকটে বাংলাদেশে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে বেশিরভাগ চালক প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি শুধু একটি পণ্য নয়, একটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। আর সেই জ্বালানি নিয়েই এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, বাদ নেই বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2 দিন ধরে ফিলিং স্টেশনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না চালকেরা। তারা বলছেন, আতঙ্কের কারণে বেশিরভাগ সময় গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করে রাখছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। তেল পাই না, আবার চাকরি লয়ে টানাটানি, মালিকেরাও রাখতে চায় না। 15 দিন গাড়ি বসা, 15 দিন পরে কালকে ফিরে 24 ঘন্টা আগে আসছে, এখনো লাইনে ফেলা আছে, এভাবে আর কি তেল পাচ্ছে না। সিন্ডিকেট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে এই সমস্যাটা হচ্ছে। আমরা কালকে সকাল 11:30টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পে পৌঁছাইতে পারিনি। টাঙ্কিটা মানুষ লোড করে নিয়ে যে বাসায় যে টাঙ্কিটা খালি করে, এই সিরিয়াল এই সময়টার জন্য খালি করে থুয়ে ওরা আবার আসে পাম্পে, এর জন্য আমাদের তেলের সংকট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 65 থেকে 70% আসে বিদেশ থেকে, আর তেলের ক্ষেত্রে এই নির্ভরতা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে সংকট মোকাবেলায় সবার সচেতনতার বিকল্প কিছু নেই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে আমের বাগান ছেয়ে গেছে কচিগুটিতে, ফলে চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে দিনরাত গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। তাদের আশা, মৌসুমের বাকি সময় আবহাওয়া ঠিক থাকলে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবেন। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। শামসুল ইসলাম শামুর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উত্তরের শান্ত জনপদ দিনাজপুরের ঘোড়াঘাটে আম বাগানে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে আমের কচি গুটি। মুকুল ও গুটির মৌম গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। 5 বছর বয়সী চারা গাছগুলোতে যে পরিমাণ আম ঝুলে আছে তা অবাক করছে স্থানীয়দের। ঐতিহ্যবাহী হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়িভাঙা, গোপালভোগ ছাড়াও বাড়ি 1, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো সহ বেশ কয়েকটি উন্নত জাতের আমের নিবিড় পরিচর্যা চলছে বাগানে। কৃষি বিভাগের সহযোগিতায় ভালো ফলন নিশ্চিত করতে এবং পোকা ও রোগবালাই দমনে নিয়মিত ভিটামিন ও ব্যাকটেরিয়া নাশক স্প্রে প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ঝড় বৃষ্টি নাই এবারকার, আশা করি আল্লাহর রহমতে লাভবান হতে পারি। স্প্রে করা হয়েছে, এই কারণে ভিটামিন দেওয়া হয়েছে, ওই জন্য আমের ফলন মোটামুটি পাচ্ছি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়েছি, ফল মোটামুটি খুবই ভালো আছে। হাড়িভাঙ্গা মিশ্রি আম যথেষ্ট পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে খরিদ করে নেওয়া যায়। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার রেকর্ড পরিমাণ ফলনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো থাকায় সে ফুলগুলো সঠিকভাবে ভালোভাবে পরাগায়ন হয়েছে এবং ছোট ছোট প্রচুর আমের ফল ধারণ হয়েছে। কৃষকরা যত্ন করতেছে, আমরা আশা করছি কৃষক তাদের কাঙ্ক্ষিত ফলন পাবে এবং তারা লাভবান হবে। চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় মোট 875 হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের বাকি সময়টুকু আবহাওয়া ঠিক থাকলে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবার আশা কৃষকদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতিতে জনজীবনের দুর্ভোগ ও দারিদ্র্যের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কোন সরকার কি প্রকারে ভর্তুকি দেবে সেটা নির্ভর করবে সেই সরকার কতটা জনবান্ধব, আবার কোথায় ভর্তুকি দেওয়া যাবে না সেটাও কিন্তু সেই সরকার নির্ধারণ করবে যারা আসলে জনবান্ধব।
এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। পিরোজপুরে উইরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চকপারস্থ মসজিদের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা। ঢাকা কুয়াকাটা মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে গণ অনশন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক মহল। ময়মনসিংহের হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ। ফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ ২৬ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের কবি নজরুল প্রমিলা মঞ্চে মাদক ও ইফটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হাজারদিঘি বিলের বাঁধ ভাঙা ও বিল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে রাইজিং লায়ন ফুটবল একাডেমির উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে 10 দিনের যুদ্ধবিরতি চলছে সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে। তিনি আরও বলেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক ইতোপূর্বে ঘোষিত ও সমন্বিত রুট বা পথটি অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে 3 সপ্তাহ সময় লাগবে। এদিকে আবার সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। এটা তো বারবার খুলে যায়। ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী। এতে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কোনোভাবেই হরমুজকে মাইনমুক্ত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা পরবর্তী সপ্তাহেই হতে পারে এই বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমা পার হওয়ার আগেই তা আরও দীর্ঘায়িত করতে 2 দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অচলাবস্থার মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরানকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে চীনা গোয়েন্দা স্যাটেলাইট বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এদিকে ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে পশ্চিম এশিয়ার জ্বালানি উৎপাদন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে যেতে কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে। ঐশী আলম, মোহনা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন। লেবাননের যতদিন যুদ্ধবিরতি, হরমুজ ততদিন খোলা। ইরান হজ ফ্লাইট শুরু, এবছর যাচ্ছেন ৭৮,৫০০ বাংলাদেশি।
এরপর আছে দৈনিক ইত্তেফাক, উন্মুক্ত হলো হরমুজ প্রণালী, পবিত্র হজ ফ্লাইট শুরু, পুরো অঞ্চলে যুদ্ধের সমাপ্তি চায় ইরান, ট্রাম্প চান দ্রুত চুক্তি। সমকালের শিরোনাম, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার, রাতভর লাইনে থেকেও তেল মিলছে না। হজ যাত্রা শুরু, প্রথম ফ্লাইটে গেলেন 419 জন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, হরমুজ প্রণালী খুলে দিল ইরান, খরচের চাপে মানুষ। দুই সরকারের ব্যর্থতায় ঋণের কিস্তি আটকালো IMF। এরপর আছে দৈনিক যুগান্তর, জ্বালানি সহ 3 সংকট নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, স্পষ্ট করতে হবে প্রকৃত চিত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনের শঙ্কা, 3 মাসে 14% বেড়েছে হত্যাকাণ্ড। ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থা বেশ নাজুক, হামের রোগী নিয়ে বিপাকে অভিভাবক। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে, স্ট্রেইট অফ হরমুজ নাও ওপেন, IMF WB assured Dhaka of funds to absorb war shocks, octane imports now beyond storage capacity। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হজ ক্যাম্পে হাজিদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রী, আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস সরকার প্রধানের। ঝালকাঠিতে হস্তান্তরের আগেই হেলে পড়েছে অর্ধ কোটি টাকার ব্রিজ, চলাচলে মারাত্মক ঝুঁকি, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। মেহেরপুরে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের জনবল ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কাজ, দ্রুত সংকট দূর করার দাবি ভুক্তভোগীদের। এবং সরকারি প্রকল্পের নামে প্রাণী সম্পদ অধিদপ্তরে ঘুষ বাণিজ্য, নিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।